শুভেন্দু অধিকারী তিনি বিএলও এবং এই নির্বাচন কমিশনের প্রসেসে যারা জড়িত তো হুমকি দিচ্ছেন। সেই হুমকির পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। যেভাবে হুমকি বিজেপি নেতারা আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন, শুভেন্দু কথায় কথায় হুমকি দিচ্ছেন এবং বিএলওদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমরা তো বলছি সুষ্ঠুভাবে, শান্তিতে, নিরপেক্ষভাবে এই কাজটা করতে হবে। তো সেখানে যদি প্যানিক করে দেওয়া হয়, সেখানে যদি হুমকি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় এই হতে পারে, তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন দর্শক হয়ে বসে থাকলে তো হবে না। বলছি যে আজকে প্রশিক্ষণ ছিল বিএলওদের, কিন্তু প্রথম দিনই যে একটা ছন্দপতন হলো এইভাবে যে বিএলওদের অন ডিউটি ছাড় নয়, এটা নিয়ে একটা দেখুন, যেটা খবর এসেছে নজরুল মঞ্চে, যে বিএলও প্রশিক্ষণে যারা এই কিছু সমস্যার কথা তুলে ধরেছেন তারা মূলত শিক্ষক শিক্ষিকা। তারা তাদের যে সমস্যার কথা তুলে ধরেছেন সেটা কিন্তু জেনুইন সমস্যা। তারা যে সমস্যার কথা তুলে ধরেছেন এটা কিন্তু জেনুইন সমস্যা। কারণ স্কুলে পুরো কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাকে। এই সময় অনেক স্কুলে পরীক্ষা থাকছে, পরীক্ষা হলে খাতা দেখার চাপ থাকছে, এবং স্কুল আওয়ার্সের পর যদি কেউ আবার বিএলওর কাজ শুরু করতে হয়, এটা শারীরিকভাবে, মানসিকভাবে অত্যন্ত কঠিন কাজ। তার কারণ তাহলে বিকেল থেকে আবার শুরু করতে হবে, তাদেরও ঘর বাড়ি ছেড়ে তাহলে রাত অবধি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরতে হবে। এটা সম্ভব নাকি? এখানে কিন্তু এই বিষয়টায় যে শিক্ষক শিক্ষিকারা এই সমস্যার কথা তুলে ধরেছেন, আমরা পুরোদস্তুর তাদের এই সমস্যা গুরুত্বপূর্ণ সমস্যা বলে মনে করি। আমরা বিজেপির মতো বিরোধী দলনেতা যেমন বলেছেন আমরা পাশে আছি মানে এটা কি? এটা তো ইলেকশন কমিশনারই দেখার কথা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্টভাবে জানিয়েছেন, যদি শিক্ষক শিক্ষিকাদের এইভাবে তুলে নেওয়া হয় সেটার তো একটা প্রোটোকল থাকবে। শিক্ষা দপ্তরকে বা ডিআই অফিসে তো রিকুইজিশন দেবে ইলেকশন কমিশন। সরকার জানে না, শিক্ষা দপ্তর জানে না, ডিআই অফিস জানে না, শিক্ষক শিক্ষিকা তুলে নিচ্ছে। এই গ্যাপটা কে তৈরি করছে? গ্যাপটা তো ইলেকশন কমিশন তৈরি করছে। রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর তো জানতেই পারছেন না যে কজন শিক্ষক শিক্ষিকা দরকার। ইলেকশন কমিশন তারা সরাসরি তুলে নিচ্ছেন। সেটা করতে গিয়েই তো এই প্রবলেমটা তৈরি হয়েছে। একজন শিক্ষক বা শিক্ষিকা, ধরা যাক তার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি স্কুলের ডিউটি, এবার সেখানে যদি তার ক্লাস থাকে বা অন্যান্য যেগুলো থাকে, তার পাশাপাশি পরীক্ষা থাকলে আবার বাড়ি গিয়ে তো খাতাও দেখতে হবে। তাহলে বিএল এর কাজটা তাহলে ওই কাজটাকে ডিউটি হিসেবে ধরতে হবে, অথবা তাকে না নিয়ে অন্য কাউকে নিতে হবে, তার ডিউটিটা হবে পড়ানো। তাহলে এই সময় এই নভেম্বর ডিসেম্বর মাসে স্কুলের কাঠামোকে আরো ডিস্টার্ব করে দিয়ে শিক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা বিভাগকে অন্ধকারে রেখে তাদের যদি এই চাপটা দেওয়া হয়, তাহলে তো যে কোনো শিক্ষক শিক্ষিকা তার আপত্তির কথা জানাবেন বা ক্লারিফিকেশন চাইবেন বা তার সমস্যার সমাধান চাইবেন। আর রাত বিরেতে যদি হয়ে যায়, এইটা কাজটা করতে যদি রাত হয়ে যায়, বাড়ি বাড়ি যাওয়া,
তাহলে তার যাতায়াত আনুষঙ্গিক নানা রকম সমস্যা থাকতে পারে। তো সেই কারণেই এই যেটা বিজেপির স্টেটমেন্ট করেছেন শুভেন্দুবাবু, যে অমুকটার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন, আর নির্বাচন কমিশনই তো গন্ডগোলটা করছে। বলে দিলেন কি যে বিরোধী দলনেতা পাশে আছে, পাশে আছে আবার কি? আপনাদের কাউকে, বিজেপির কাউকে অ্যাটলিস্ট পাশে লাগবে না, পাশে আবার কি? রিকুইজিশন দেবে এডুকেশন মিনিস্ট্রিকে বা স্কুল শিক্ষা দপ্তর বা ডিআই কে, ইলেকশন কমিশন। তারা এমন ভাবে বিএলও দেবেন যাতে একজনের উপর এই অস্বাভাবিক চাপ না পড়ে, স্কুলটাও ঠিকঠাক চলে, আবার বিএলও ইলেকশন কমিশনের কাজ হয়। শিক্ষক শিক্ষিকারা একবারও বলছেন না তারা বিএলওর কাজ করবেন না, কিন্তু একই সঙ্গে স্কুলে ফুল টাইম পড়ানো, পরীক্ষার খাতা দেখা আর বিএলওর কাজ বাড়ি বাড়ি যাওয়া, এই দুটো একসঙ্গে হবে কি করে? সেই প্রশ্নটা তারা তুলেছেন। এটা তো ইলেকশন কমিশন, গোটা জিনিসটা হচ্ছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন, যে 2002 সালে হয়েছিল 2 বছর ধরে। আপনি এত বড় কাজটা কয়েকদিনে করতে চান, কিসের তারা? ইলেকশন বলে এখানে ডিস্টার্ব করা। সেই কারণেই এই শিক্ষক শিক্ষিকাদের এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। একজন মানুষ, তিনি স্কুলে ক্লাস নিতে যাবেন সকাল 10টা, 4টে বা 5টা অব্দি তার স্কুল চললো, তো তিনি ওখানে ডিউটিতে, আবার বিএলও হিসেবে তাকে বাড়ি বাড়ি যেতে হবে। এই সময়ের মধ্যে এতগুলো লোকের কাছে পৌঁছতে হবে, এতগুলো মানুষের কাছে পৌঁছতে হবে। একজন মানুষের কাছে যদি আপনি 5-10 মিনিটও সময় দেন, তাহলে মোট সময়টা কত লাগছে একজনের? ফলে তাদের সমস্যাটা জেনুইন সমস্যা। এই সমস্যাটা তৈরি করেছে ইলেকশন কমিশন। বিজেপির কথায় তাড়াহুড়ো করতে গিয়ে এই সমস্যাটা তৈরি করেছে নির্বাচন কমিশন। এর সমাধান নির্বাচন কমিশনকেই করতে হবে। রাজ্য সরকার তাদের করণীয় করছে, আর রাজ্য সরকারকে যেটা অফিসিয়ালি জানানোই হয়নি সেটা রাজ্য সরকার জানে না। রাজ্য সরকার কি করবে? জেলায় জেলায় তৃণমূল নেতাদের বিএলওতে নিয়োগ নিয়েও রাজনৈতিক চর্চা চলছে, এবং প্রত্যেক দিনই মানে বিজেপি বলছে যে নানা তৃণমূল নেতাকে আসলে বিএলও হিসেবে নিয়োগ করে দেওয়া হয়েছে। আরে বিএলও তো একটা সরকার, একটা কাজটা করছেন কি করছেন না, সেখানে তো বিএলএ হিসেবে, বিএলএ 2 হিসাবে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মী বা তাদের যারা বিএলএ 2 যারা থাকবেন, তো তারা তো সেখানে থাকতেই পাচ্ছেন বিএলওর সঙ্গে। তো ফলে এত ভয় পাচ্ছেন কেন, এত আতঙ্ক? আসলে বিজেপি এখন একটা প্যানিক রিয়াকশন চলছে, কারণ এসআইআরটার বলটা গড়িয়ে দেওয়ার পর বুঝতে পারছে এই এসআইআর তারা আসলে সেম সাইড করেছে। এসআইআর এর বলি হবে হিন্দু রাজবংশী, এসআইআর এর বলি হবে হিন্দু মতুয়া, এসআইআর এর বলি এমন অনেক মানুষ হবেন, এবং সামগ্রিকভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে বিজেপি যেটা করেছে, মানুষ বিজেপিকে এর জন্য ক্ষমা করবেন না। ফলে বিজেপি এখন পাশ কাটিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করতে ব্যস্ত। একটু আরেকটু ক্লারিফিকেশন দেবেন, মানে কি যারা নিযুক্ত হচ্ছেন বিএলও হিসেবে তারা সরকারি চাকরি করে, পাশাপাশি তারা তৃণমূলেরও নেতা, সেই হিসেবে আরে বিএলও কাজটা তো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, তো সেখানে তিনি কি করছেন, কোন বাড়িতে যাচ্ছেন, সেটা তো বিএলএ 2 দেখতে পাচ্ছি। বিএলএ 2 তো শুধু তৃণমূলের নয়, এটা সবাই বলছে তৃণমূলের নেতা বিএলও। আজব কথা, এটা কোনো কাজের কথা হলো? এটা 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 তো কোনো কাজের কথাই হতে পারে না। তার কারণ হচ্ছে যে যদি অমিত শাহ সচিব পদ ছেড়ে এসে যদি বিজেপি ঘনিষ্ঠ কেউ মুখ্য নির্বাচন কমিশনার হতে পারেন, তাহলে পাড়ার তৃণমূল নেতার দিকে আঙুল তুলে কি লাভ? তাহলে নির্বাচন কমিশনার থেকে আগে ওই অমিত শাহের অনুগামীকে আগে সরানো হোক। মুখ্য নির্বাচন কমিশনারই তো বিজেপি ঘনিষ্ঠ, অমিত শাহ ঘনিষ্ঠ, তা আগে তাকে সরিয়ে, তাকে আগে সরান, তারপরে পাড়ায় কোন বিএলও কে, তৃণমূল কে, অমুক কে, তারপর দেখবেন। এরকম হয়েছে কি যে স্থানীয় তৃণমূল নেতা পেশায় হয়তো তিনি সরকারি কর্মচারী, তাই বিএলও হতেই পারে। এখানে নিয়োগ যদি কারোর কোনো আইনি সমস্যা থাকে তাহলে আইনের পথে হবে,
দৃষ্টি আকর্ষণ করবে প্রশাসনের, কিন্তু অকারণ ইস্যু তৈরি করার চেষ্টা করে লাভ নেই। তাহলে ইস্যু তৈরি করতে গেলে কিন্তু জ্ঞানেশ কুমার থেকে শুরু করতে হবে। 4 নম্বর আছে বলছি, আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে মাদারিঘাট ভিডিও চেম্বারের ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপির এমপি গুন্ডামি করছেন, ভিডিও চেম্বারে ঢুকে টেবিল চাপড়ে গুন্ডামি করছেন বিজেপির এক নেতা। মাননীয় সাংসদ হিসেবে তার অত্যন্ত সেখানে একটা সংযত ভূমিকা পালন করা ছিল। আমার মনে হয় ওটা উনি দলের কাছে নম্বর বাড়াবার জন্য একেবারে একটা ক্যামেরার অ্যাঙ্গেলে ফটোশ্যুট করছিলেন, নিজেকে সানি দেওল ভাবছিলেন। উনি একদম ফটোশ্যুট করার জন্য কত সরকারি অফিসারের উপর তমড়ি করা যায় যে ইন্দোরে কৈলাস বিজয় ছেলে কি করেছে, উইকেট দিয়ে মারা, দেখো আমিও পারি। বিজেপির তো এই কালচার। একজন অফিসার তাকে বলছে বসুন, ভিডিও বলছে বসুন, ও তো একতরফা। এবং যে ক্যামেরাটায় ছবি উঠেছে ও তো নিজেকে সানি দেওল দেখাবার জন্যই তো উনি এসব করেছেন। এটাই তো বিজেপির সংস্কৃতি। একটানা হিন্দিতে যে পরিমাণে অপমান করা হলো ভিডিওকে, এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি। সরকারি আমলাকে ধমক, বিএলওদের হুমকি, কেন্দ্রীয় সরকারে থাকার ক্ষমতা নিয়ে কখনো এজেন্সি কখনো অমুক, এটাই হচ্ছে বিজেপি। বিজেপির মুখোশটা খুলে আজ সানি দেওলের ভূমিকায় অভিনয় করলেন এই মনোজ টিগ্গা। শুভেন্দু অধিকারীকে বলছেন যে বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছেড়ে পালাও, যে পথ দিয়ে ঢুকেছ 2-3 দিনের মধ্যে সে পথ দিয়ে চলে যাও। দেখুন, এই কথাগুলো অত্যন্ত প্ররোচনামূলক কথা। প্রথম কথা, বাংলাদেশ থেকে যদি কেউ এসে ঢুকে থাকেন, ঢুকলেন কি করে? দায়িত্বটা তো শুভেন্দু অধিকারীর বস অমিত শাহের, শুভেন্দু অধিকারীর নেতার দায়িত্ব। তো তিনি ফেল করছেন, বিএসএফ ফেল করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ফেল করছে। কোথায় ছিলেন শুভেন্দুবাবু যখন কেন্দ্রীয় সরকার জোর করে বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারটা অ্যামেন্ড করে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিজেপি বিএসএফ এর আন্ডারে নিয়ে নিল? তো তাহলে যদি এতখানি এরিয়া বিএসএফ এর আন্ডারে থাকে, তাহলে সেখানে বাংলাদেশ থেকে লোক ঢুকলো কি করে? আর অবৈধ অনুপ্রবেশ, আগে শুভেন্দুবাবু ঠিক করে নিন, আপনি ফেরত পাঠাবার কথা বলছেন, আর জগন্নাথ সরকার বলছে সীমান্তটা ভেঙে দিয়ে বাংলাদেশটার সঙ্গে মিশিয়ে নেওয়ার কথা। আগে আপনারা ঠিক করে আসুন যে আপনি তো এমএলএ, জগন্নাথবাবু এমপি, আপনার থেকে বড় জনপ্রতিনিধি, তো তিনি বলছেন সীমান্ত ভেঙে দিয়ে সব মিশিয়ে নেবেন। আগে নিজেরা ঠিক করে আসুন, তারপর মানুষের সামনে কথা বলুন। অভিষেককেও দেখতে পাওয়া যাচ্ছে এটা নিয়ে সরব হতে, জেপি নাড্ডা এবং অমিত শাহ দুজনকে ট্যাগ করে। স্বাভাবিক, এটা তো একটা স্পর্শকাতর বিষয়, বিদেশ নীতির বিষয়। বিজেপির এক শাসক দলের একজন এমপি তিনি বলছেন সীমান্ত তুলে দেব, বাংলাদেশটা এ বাংলার সঙ্গে এক হয়ে যাবে। এটা কি মানে? কি সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, দিতে পারছে না, অনুপ্রবেশ ইস্যু করছে, সেটা আবার তাদের নিজের গাফিলতিতে অনুপ্রবেশ হচ্ছে, সীমান্ত পাহারা দিতে পারছে না। এক মুখ দিয়ে বলছে ঘুষপেটিও অনুপ্রবেশকারী, আর অন্য মুখ দিয়ে তাদের এমপি বলছে সীমান্তটাই তুলে দেবো, দুদেশ আগের মতো এক হয়ে যাবে। এটার কি, এদের কোনো বিদেশ নীতি আছে? এ অদ্ভুত জগা খিচুড়ি এদের। সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা স্পর্শকাতর বিষয়, তিনি এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রতিবাদ করেছেন। ছেলে খেলা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার শরৎনগরে 45 জন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পারানোর সময় ধরা পড়েছেন। বিএসএফ তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এসআইআর প্ল্যানিংতে কি এরকম হচ্ছে, মানে পালিয়ে যাওয়া বা সেখান থেকে মানে এখান থেকে চলে যাওয়া? এটা এইভাবে বলা সম্ভব নয়। এটা কেন হয়েছে? ত্রিপুরাতেও হয়েছে, ত্রিপুরাতে কয়েকদিন আগে ধরা পড়েছে। তো সুতরাং সীমান্তবর্তী এই এলাকাগুলোতে এই যাতায়াতের একটা প্রক্রিয়া, যেটা মূলত বিএসএফ এর দায়িত্ব এবং বিএসএফ এর নজরদারি এটা আটকাবার। তো এটা কখন, কিভাবে, কবে, কেন, এগুলো বিএসএফই বলতে পারবে। যে যেতে চাইছে যদি একটা বিচার্য হয়, তাহলে ঢুকলো কি করে, সেই প্রশ্নটাও বিএসএফকেই তো উত্তর দিতে হবে। তৃণমূল অভিযোগ তুলছে যে ঠাকুরনগরে ওই অঞ্চলে রেট চার্জ ঝুলিয়ে দেওয়া হচ্ছে সিএ করে দেওয়ার জন্য। বিভিন্ন ধরনের রেট সেখানে রয়েছে, 280 টাকা, 900 টাকা, এই ধরনের। দেখুন, এটা একটা মারাত্মক অভিযোগ আসছে। সেটা হচ্ছে এই এসআইআর এ যে ভয়ঙ্কর একটা
মানে এরা শুধু মুসলমান মুসলমান বলছে তো, কিন্তু হিন্দু সমাজও যে একটা বিরাট সমস্যায় পড়ছে এটা কিন্তু বিজেপি এখন বুঝতে পারছে। মতুয়ারা সমস্যায় পড়ছেন। আসাম থেকে মতুয়া সম্প্রদায়কেও চিঠি ধরিয়েছিল, রাজবংশীকে চিঠি ধরিয়েছে, তারা হিন্দু। তো এখন এই পরিস্থিতিতে এসে তখন বিজেপির ওই নেতা কি বললেন যে এসআইআর থেকে যারা বাদ পড়বেন আমরা সিএ ক্যাম্প করে আপনাদের নাগরিকত্ব দিয়ে দেবো। প্রথম কথা, এসআইআর থেকে বাদ পড়লেন মানে কি? কেন কোনো জেনুইন ইন্ডিয়ান ভোটার এসআইআর থেকে বাদ পড়বে? তার মানে ওরাও জানেন যে মানুষের উপর বিপদ আসছে, সেই জন্য যাতে মানুষ বিদ্রোহ ঘোষণা না করেন বিজেপির বিরুদ্ধে, সেই কারণে তাদের ভুল বোঝাতে সিএ এর ক্যাম্প। এখন আবার অভিযোগ আসছে সেই সিএ এর ক্যাম্পে নাকি এর জন্য অমুক করে দেবো, এর জন্য এই দিন, এইসব শুরু হয়েছে বিজেপির ওখানে। একটা জিনিস মনে রাখুন, কোনো অবস্থায় বিজেপির কোনো সিএ ক্যাম্পে যাবেন না। কারণ যে মুহূর্তে আপনি সিএ এর ক্যাম্পে যাচ্ছেন বা নাম নথিভুক্ত করাচ্ছেন, সঙ্গে সঙ্গে এটা প্রমাণিত হচ্ছে আপনি নিজে ডিক্লারেশন দিচ্ছেন আপনি ভারতের নাগরিক নন, নইলে আপনি সিএ এটা চাইছেন কেন? সিএ ক্যাম্পে তো তারা যাবে যারা নাগরিকত্ব নিতে যাবে। তা আপনি সিএ ক্যাম্পে গেলে প্রথম এটা দাঁড়িয়ে যাবে যে আপনি ভারতের নাগরিক নন। আপনি কেন সিএ ক্যাম্পে যাবেন? এসআইআর এ ভারতীয় নাগরিক বৈধ ভোটার একজনকেও বাদ দিতে দেওয়া হবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই লড়াইটা লড়ছে। ফলে বিজেপির ফাঁদে পা দেবেন না। যারা সিএ ক্যাম্পে যাওয়ার কথা বলছে সেই নেতাদের ডেকে বলুন কেন যাব, কেন এসআইআর আমার নাম বাদ যাবে, তাদের জিজ্ঞাসা করুন। সিএ ক্যাম্পে গেলে আপনি কিন্তু আপনার নিজের পায়ে কুড়ুল মারছেন। সিএ ক্যাম্পে যাওয়া মানে হচ্ছে আপনি ভারতবর্ষের নাগরিক নন। যে বিজেপি নেতা আপনাকে বোঝাতে আসবে যে সিএ ক্যাম্পে চলুন, কেন? আমি বৈধ ভোটার, আমি বৈধ নাগরিক, আমি সিএ ক্যাম্পে কেন যাব? ভোটার লিস্ট থেকে তো আমার নাম বাদ দেওয়া যাবে না। বিজেপি বুঝতে পেরেছে সমস্যাটা, সেই জন্য মানুষকে বিভ্রান্ত করতে আরো বিপদে ফেলতে চলেছে এই সিএ ক্যাম্পের নামে। প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না, আর একটা নয়া পয়সা দেবেন না। এই গোটা ঘটনার সঙ্গে কোনো টাকার লেনদেনের কোনো সম্পর্ক নেই। অভিযোগ আসছে সিএ ক্যাম্পের নাম করে সেখানে এই ভোটার তুলে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো বলে এইসব অভিযোগ আসছে। একটা নয়া পয়সা দেবেন না, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই টাকা পয়সা পেমেন্টের। এই যে বিজেপি যে সিএ ক্যাম্প করছে, এই ব্যাপারে প্রশাসন কি কোনো উদ্যোগ নিতে পারে? এটা প্রশাসনের বিষয় বলতে পারবো না। আমরা শুধু এইটুকু বলতে পারি, মানুষকে বলবো সিএ ক্যাম্প বয়কট করুন, সিএ ক্যাম্প যাবেন না। সিএ ক্যাম্প যাওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারবেন। সিএ ক্যাম্পে যাওয়া মানে আপনি নিজেই জানিয়ে দিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। যেখানে আমাদের লড়াইটা হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটার, প্রত্যেকটা বৈধ নাগরিককে ভারতবর্ষের ভোটার তালিকায় রাখার। আপনাকে বিজেপি যদি আগে সিএ তে নিয়ে চলে যায় তাহলে দাঁড়িয়ে যাবে আপনি কিন্তু ভারতের ভোটার নন, ভারতের নাগরিক নন। আপনারা বলছেন বৈধ ভোটারদের নাম কাটা গেলে হুঁশিয়ারি দিচ্ছেন দিল্লি অভিযান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সজল ঘোষ বলেছেন যদি একজন অবৈধ ভোটারের নাম থেকে যায় ভোটার লিস্টে তাহলে 1 লাখ বাঙালি নির্বাচন কমিশন। সজল ঘোষ তার আগে বলেছেন যে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা গাওয়া উচিত নয়, আর ব্রিগেডে ওটা গেয়েছেন নরেন্দ্র মোদী। তার কি হবে সেটা জিজ্ঞেস করেছেন সজল ঘোষকে? সজল ঘোষের বাইট দেখলাম যে অসমে যে ঘটনাটা ঘটেছে, একজন রবীন্দ্রনাথের গান হিসেবে গেয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাকে বলা হয়েছে দেশবিরোধী, কারণ ওটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটা নিয়ে আমি দেখলাম বিজেপির নেতা সজল ঘোষ বলেছেন রবীন্দ্রসঙ্গীত হিসেবে ওটাকে ট্রিট করা যাবে না, রবীন্দ্রনাথের গান বলে ওটা গাওয়া যাবে না, ওটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, গাইবে কেন? এবার নরেন্দ্র মোদী ব্রিগেডে বলেছেন আমার সোনার বাংলা ওই টেলিপ্রম্পটার দেখে দেখে আমি তোমায় ভালোবাসি। সজল ঘোষরা কি বলবেন এবার? এটা জিজ্ঞেস করেছেন না? আচ্ছা নয়, এটা জিজ্ঞেস করেছেন না? এটা না জিজ্ঞেস করলে কি করে হবে?
ওর যেটা জিজ্ঞাসা করছেন এত বড়, অথবা সজল ঘোষ চাইছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। যেহেতু সজল ঘোষ বলছেন যে রবীন্দ্রসঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা গানটাকে ট্রিট করা যাবে না, ভারতের কেউ গাইতে পারবে না, কারণ ওটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ওই গান গাওয়া যাবে না। তার মানে সজল ঘোষ বলছেন নরেন্দ্র মোদী দেশবিরোধী এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবিলম্বে আসামের মতোই কেস ফাইল করা হোক, কারণ তিনিও বলেছেন ওই টেলিপ্রম্পটার দেখে ভোটের প্রচারে এসে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পরিষ্কার কথা, বিজেপি এসব নাটক। আমরা বলেছি একজন বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না, দেব না, দেব না। আর অবৈধ ভোটার বিজেপি ঢুকিয়েছিল, মহারাষ্ট্রে ঢোকায়নি, দিল্লিতে ঢোকায়নি, অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কপি পেস্ট করে আমাদের ভোটার লিস্টে বসায়নি। কে আপত্তি করেছিল? বিজেপি। আপত্তি তো করেছিলেন মমতা ব্যানার্জি, চিঠি লিখেছিলেন মমতা ব্যানার্জি, আপত্তি করেছে তৃণমূল কংগ্রেস, ইলেকশন কমিশনে ডেলিগেশন গেছে তৃণমূল কংগ্রেসের। আমরা অবৈধ ভোটারও রাখতে দেব না, আর বৈধ ভোটার একজনকে কাটতেও দেব না। কোথায় কারা ঢোকাবে? অবৈধ ভোটার কই, সেগুলোকে তো দেখতে হবে। এবং বাম জমানা থেকে যেহেতু ইলেকশন কমিশনের দায়িত্ব, ইলেকশন কমিশনের দায়িত্ব যে কে বৈধ কে অবৈধ। তৃণমূল কেন অবৈধ ভোটার ঢোকাতে যাবে? তৃণমূল যতই করো, যা বলবে, যা করবে, দিনের শেষে 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস কোনো অবৈধ ভোটার ঢোকায়নি, তৃণমূল কংগ্রেসের অবৈধ ভোটার লাগে না। দেখুন, যেহেতু এসআইআরটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে হেনস্থা করার জন্য, প্রকৃত ভোটারদের হয়রান করার জন্য বিজেপির প্রভাবে তাড়াহুড়ো করে অবৈজ্ঞানিকভাবে এই নির্বাচন কমিশন চালু করছে, এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন আপলোডেড ভোটার লিস্টে 2002-এর তার অরিজিনাল হার্ড কপির সঙ্গে সফট কপি মিলছে না, এবং তা নিয়েও নির্বাচন কমিশনের যত রকম ব্যাখ্যা, তাতে কোনো সামঞ্জস্য অভাব রয়েছে। এই গোটা বিষয়টা মানুষকে ভয়ে দেখানো, মৃত্যু হচ্ছে, মানুষ ভয় পাচ্ছেন, শিকড় হারানোর ভয় পাচ্ছেন, বৈধ ভোটাররা ভয় পাচ্ছেন, এই গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী 4 তারিখ 4ই নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার একদিকে, তৃণমূলের রাজ্যব্যাপী যারা সাংগঠনিক কর্মী রয়েছেন তারা যেমন এই গোটা প্রক্রিয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে দিয়েছেন সেই কর্তব্য পালনে অবিচল থাকবেন। পাশাপাশি এর গণতান্ত্রিক আন্দোলন এবং বিজেপির মুখোশ খুলে দেয়া, বাংলার প্রতি অপমান, বৈধ ভোটারদের হয়রান, আত্মহত্যায় প্ররোচনা, এসবের বিরুদ্ধে এই মিছিল হবে। 4 তারিখ যেদিন বিএলওরা বাড়ি বাড়ি যাবেন সেটাই সূচি, সেই দিনই তৃণমূল কংগ্রেস এই যে দিনটাকে নির্ধারণ করলো, এটার মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্য আছে? 4 তারিখে এটা হবে, এবং আমাদের বিএলও যারা যাবেন তারা বিএলওর কাজ করবেন, সেখানে আমাদের বিএলএ 2 যারা আছেন তারা তাদের কর্তব্য পালন করবেন। দাদা, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভার্চুয়াল বৈঠক হয়েছে সেখানে অনেক বার্তা দিয়েছেন তিনি। জেলা জেলা থেকে একটা অন্য অভিযোগ আসছে যে বিভিন্ন বিডিও বা সরকারি অফিসে কার্যত তৃণমূলের কার্যালয় বানিয়ে ওখানে ওই সিস্টেমে ভার্চুয়াল বৈঠকে যোগদান করেছে তৃণমূলের নেতারা। এই ঘটনা পশ্চিম বর্ধমানে হয়েছে, পাঁশকুড়ার সরকারি অফিসে হয়েছে। আমি একেবারেই বলতে পারি বিতর্কের সৃষ্টি হয়েছে। নরেন্দ্র বাবু যিনি এমএলএ রয়েছেন আপনাদের, তিনি ছবি পোস্ট করেছিলেন যেখানে লেখা ছিল যে অন্য দুটি ভিডিও অফিস খুললে বলতে হবে। অনেকে আছেন তো বিভিন্ন সরকারি দায়িত্বও আছেন, আমাদের অনেক পদাধিকারী যারা আছেন তারা জনপ্রতিনিধি আছেন, সরকারি দায়িত্বে আছেন, তারা হয়তো কাজ করতে করতেই বৈঠকে অংশ নিয়েছেন, তার মধ্যে তো কোনো অন্যায় নেই। আমি পার্টির বৈঠকে থাকার, এই বৈঠকে থাকার এন্টাইটেলড। আমি এই সময়
সে তো সরকারি দপ্তরের যদি তার কাজও থাকে, হতেই পারে তার কোনো কাজে তিনি গেছিলেন, তার কাজ করতে সময় লেগেছে, তো তিনি কি তাহলে দেখবেন না, ফোন অফ করে বসে থাকবেন? আরে দেখেছেন, এখন সেটা তার ডিটেলটা তো আমি বলতে পারবো না, কনসার্ন ব্যক্তি বলতে পারবেন। আমি শুধু এইটুকু বলছি যে যারা আমাদের সরকারি পদাধিকারী রয়েছেন বা সেই সময়টা যদি কাউকে কোনো কাজে গিয়ে থাকতে হতে পারে, সেক্ষেত্রে তিনি যেখানে ছিলেন সেখানে বসে বৈঠকে পার্টিসিপেট করেছেন। এরম তো নয় যে ওই অফিসটায় বসে বৈঠকটা হয়েছে। বোঝার চেষ্টা করুন, বৈঠকটা কোথায় হয়েছে। আরে আমি একটা হ্যাঁ, আর বৈঠকটা তো আর ওখানে হয়নি। যদি কেউ কোথাও, আচ্ছা এই যে মন কি বাত যখন প্রধানমন্ত্রী দিচ্ছেন, তো তখন এটা বিজেপি রাজ্যগুলোতে কি হচ্ছে, বা এখানে যেখানে বিজেপির কোনো পঞ্চায়েত আছে, তা পঞ্চায়েত সদস্য সেখানে বসে সেইটা আর 4 জনকে শোনাচ্ছে না, আজব কথা। না, এখানে কেউ হয়তো কোনো সরকারি দায়িত্বে আছেন, আমি আবার বলছি সরকারি দায়িত্বে হয়তো আছেন, তিনি তার মতো করে সেটা আরো 4 জন একসঙ্গে বসে দেখেছেন। বাকি কোনো নির্দিষ্ট এলাকায় কি বিষয় সেটা তো কনসার্ন যিনি তিনি বলতে পারবেন, মানে যিনি ছিলেন তিনি বলতে পারবেন। ববি হাকিমের আজকে বৈঠক হয়েছে বিএলএ রুটে ইকবালপুরে চলছে, বিকেলে উত্তর কলকাতায় শশীবাজারে একটি বৈঠক হয়েছে বিএলএ র। তো এই যে ম্যান মার্কিং কিংবা বিএলএ রুটে নিয়ে যে তোড়জোড় করে বৈঠক শুরু, সেটা কি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনের পরে আরো বেশি তৃণমূল তৎপর হলো? না, এটা তো তৃণমূল তৎপর ছিলই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগেও তিনি নির্দেশাবলী যা দেয়া সবসময় তার অফিস যোগাযোগ রাখে গোটা সংগঠনের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা এই যা ব্যবস্থাটা করছেন, এবং কাল তিনি নির্দেশ দেওয়ার পর খুব স্বাভাবিকভাবেই পার্টি পুরোদস্তুর হাতে তো সময়টা কম, তারা নেমেছেন। একটা প্রশ্ন রাখছি আপনাদের। শ্রমিক ভট্টাচার্য একটা বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে কোনো কেন্দ্রীয় বাহিনী লাগবে না, কোনো এসআইআর লাগবে না, কোনো ইডি লাগবে না, কোনো নির্বাচন কমিশন লাগবে না, কোনো রাজ্যপাল লাগবে না, কোনো 355 লাগবে না, 356 লাগবে না। গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এই নির্বাচনে তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই, প্রকৃতির সঙ্গে তৃণমূলের লড়াই, এই নির্বাচনে মানুষ জিতবে, এটা বক্তব্য শ্রমিক ভট্টাচার্য। দেখুন, শ্রমিকবাবু সাহিত্যিক মানুষ। শ্রমিকবাবু প্রথমে যে লাগবে না যেগুলোর একটা লিস্ট দিলেন না, সিবিআই লাগবে না, ইডি লাগবে না, কেন্দ্রীয় বাহিনী লাগবে না, এইটা একবার শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে বলিয়ে দিন। কারণ উনি শুভেন্দুবাবু বলেন এগুলো লাগবে, সিবিআই কে দিয়ে এই করাবো, ইডি অমুকের বাড়ি যাবে, এনআই আসুক দেখবেন, কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দেবো, ইলেকশন কমিশন আসছে, আর উনি বলছেন লাগবে না। তো ফলে আগে শ্রমিকবাবু এটা শুভেন্দুবাবুর সঙ্গে ঠিক করে নিন। শ্রমিকবাবু যেটা বলছেন যে লাগবে না, শুভেন্দুবাবু তো সেগুলোকে লাগবে বলেন। তো সুতরাং ওনারা আগে ঠিক করে নিন গোটা বিষয়টা। আমরা এইটুকু জানি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চান, বারবার প্রমাণ হয়েছে। বিজেপি যা বলেছে বারবার ভিত্তিহীন, মেলেনি বলে প্রমাণিত হয়েছে। আবার মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। বিধানসভা ভোটের আগে দেখা যাচ্ছে ভাঙড়ে আবার এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আরাবুল ইসলাম এবং অন্যদিকে তার সঙ্গে কাইজার, এরা দুজন মিলে শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছেন এবং মানে ভিডিও বার্তা এনে প্রমাণ দিচ্ছেন সেই অভিযোগ। আমি একেবারেই খোঁজ নিইনি বলতে পারি। আচ্ছা, একটা নাম তুলতে ভোটার লিস্টে আমাদেরকে অনেক ঝুঁকি পাওয়া হয়। এখানে দেখা যাচ্ছে যে 4 জায়গায় নাম রয়েছে 44 বছরের পিয়ালি দেব, টেস্টারি হিসেবে পাওয়া গিয়েছে। 18 বছরের হওয়ার পর থেকে প্রথম লিস্টে নাম উঠছিল দমদমে নীলাচলে, তারপরে ভাড়া বদল করতে থাকেন এবং প্রত্যেক জায়গাতেই নাম রয়েছে, কিন্তু একাধিকবার ফর্ম ফিল আপ করেও নাম কাটা পড়ে। তার কারণ হচ্ছে যে ইলেকশন কমিশনের করার কথা, যিনি নাম কাটছেন তিনি ফর্মটা ফিল আপ করে দিতে পারেন, ভোটার লিস্টটা তো তিনি পাবলিশ করবেন না। ফলে এটা তো ইলেকশন কমিশনের করার কথা। সেটা যদি ইলেকশন কমিশন না করে, তাহলে আকারে ইঙ্গিতে সেটাকে পশ্চিমবঙ্গে এসে শাসক দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো কারণই ঘটেনি। কারণ এই নাম ইনক্লুশন এবং নাম বাদ দেওয়া, এই দুটোরই নির্দিষ্ট ফর্ম আছে। আমরা ফর্মটা ফিল আপ করতে পারি, কিন্তু এটা তারপরে ইনক্লুশন হলো না এক্সক্লুশন হলো, সেটা তো নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে।
বলছি 14 হিমলগঞ্জে বাংলাদেশি ভোটারের সন্ধান, অবৈধভাবে এসে বাড়ি বানিয়েছেন, নথি বানিয়েছেন এবং এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত বাংলাদেশিদের এই রাজ্যে এসে বসবাসের সুযোগ করে দিয়ে নথি করে দিয়েছে তৃণমূল, এমনটা অভিযোগ বিজেপি। বিজেপি তো প্রথম বলবে যদি কোনো বাংলাদেশি ঢুকে থাকে তাহলে প্রশ্ন এক, বিএসএফ ঢুকতে দিল কেন? সীমান্তটা বিএসএফ এর। প্রথম প্রশ্ন, বিএসএফ ঢুকতে দিল কেন? দ্বিতীয়ত, আইনে সীমান্ত থেকে 50 কিলোমিটার কেন্দ্রীয় সরকার বিএসএফ এর দায়িত্বে নিয়ে নিয়েছে। তাহলে যে অনুপ্রবেশকারী ঢুকেছে তার বাড়িটা ওই 50 কিলোমিটারের মধ্যে পড়ছে নাকি পড়ছে না, এইগুলো আগে বিজেপি উত্তর দিক, তারপরেরটা তারপর। বলছি যে প্রদীপ করের পরিবারের তরফ থেকে একটা পুলিশের তো অভিযোগ হয়েছিল আত্মহত্যার প্ররোচনা। এবারে ব্যারাকপুরে একজন ভদ্রমহিলা মারা গেছেন, তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে এসআইআর আতঙ্কে মারা গেছেন। ইলামবাজারে একজন বৃদ্ধ মারা গেছেন, সেটাও এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। এখন যেটা অন্য আরেকটা তথ্য উঠে আসছে যে 15 বছর ধরে বাপের বাড়ি যেতে না পারার কারণে অবসাদগ্রস্ত হয়ে ব্যারাকপুরের ভদ্রমহিলা আত্মহত্যা করেছেন। না মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমরা কেন করতে যাবো? তাদের বাড়ির লোকই বলছেন। কোনো মৃত্যুর খবর পেয়ে কোনো তৃণমূল নেতা আগে কোনো স্টেটমেন্ট দেয়নি। তাদের বাড়ির পরিবার পরিজন যা অভিযোগ করছেন বা কেউ সুইসাইড নোটে লিখে গেছেন সেইটাই সামনে এসছে। তৃণমূল কেন অকারণ রাজনীতি করতে যাবে? গতকাল আপনি বলুন তো, গতকাল সারা পশ্চিমবঙ্গে কতজন মারা গেছেন? এই কয়েকদিনে 4-5 মারা গেছে। 4 জন। আপনি, আমার বক্তব্য মোট কজন মারা গেছেন? হ্যাঁ, মোটই তো বলছি। কোন মোট কজন মারা গেছেন? শুধু নিমতলা ঘাটেই কজন দেওয়া হয়েছে? তাহলে মৃত্যু নিয়ে তৃণমূল কোথায় রাজনীতি করছে? সারা রাজ্যে কতজন মারা যাচ্ছেন, কেউ স্বাভাবিক, কেউ অসুস্থ, কেউ রোগী। আপনি হাসপাতালে দেখুন, শ্মশান ঘাটে দেখুন, কবরস্থানে দেখুন। তার মধ্যে যাদের এই এসআইআর নিয়ে অভিযোগ আছে তাদের নিয়েই তো অভিযোগটা করা হয়েছে, তাদের বাড়ির লোক। তাহলে এর থেকে রাজনীতিটা আসছে কোথার থেকে? যে কোনো মৃত্যুর সঙ্গে তো এই মৃত্যুগুলোকে মিলিয়ে দেখলে হবে না। রাজ্যের সর্ববৃহৎ দল, শাসক দল হিসেবে আপনাদের যে কর্তব্য নয় যে এসআইআর আতঙ্ক কাটিয়ে দেবে? আমরাই তো আতঙ্কটা কাটাচ্ছি। আমরা তো বারবার বলছি যে বিজেপি, আপনারা আতঙ্কিত হবেন না, নিজের ক্ষতি করবেন না। পুরো কোথাও কিছু হলেই আগে স্থানীয় প্রশাসন বা কারোর সঙ্গে যোগাযোগ করুন। আমরাও কর্মীদের বলছি, যে কারণে আমরা সাংগঠনিকভাবে মানুষকে যে আপনারা কোনোভাবে আতঙ্কিত হবে না। বিজেপি তো এই আতঙ্কটাই ছড়াচ্ছে। গত 1-2 মাস, তত এই 2 মাস 3 মাস আপনারা কোথায় ছিলেন? যখন দিনের পর দিন সুকান্ত মজুমদার, শুভেন্দুরা বলে দিল ধরে ধরে সব বাইরে পাঠানো হবে, কোথায় থাকেন আপনারা? যখন বীরভূমের সোনালী বিবি অন্তঃসত্ত্বা, তাকে আজও বাংলাদেশের জেলে পৌঁছতে হয়। আপনাদের গত 3 দিনে আপনাদের কোনো চ্যানেলে সোনালী বিবির খবর নেই। আপনারা বিজেপির নেতাদের স্টেটমেন্ট শোনাচ্ছেন। একটা অন্তঃসত্ত্বা মহিলা, বীরভূমের বাসিন্দা, কলকাতা হাইকোর্ট বলে দিল 7 দিনে ফেরাতে হবে। সেটা দেখে যদি কোনো পরিবার আতঙ্কিত হয়, সে আতঙ্ক কে ছড়াচ্ছে? বিজেপি ছড়াচ্ছে। কুণালদা, এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর। তিনি বলছেন 5ই নভেম্বর থেকে ঠাকুরবাড়িতে তিনি অনশনে বসবেন। এটা নিশ্চয়ই দল জেনে নিয়ে ব্যাপারটা। আচ্ছা, মুরলীধরে আজকে দিলীপ ঘোষের একটি বিজয় সম্মেলনী রয়েছে। অনেকদিন পর তাকে দলের ভিতরে দেখা যাচ্ছে অ্যাক্টিভলি কাজ করতে, এবং গতকাল দেখা গিয়েছিল, আমাদের একটু খবর হয়েছিল যে ব্যানারে 2019 সালের যে অবদান বিজেপির, এখানে 18টা সিট, ভালোবাসা ছবিতে বিজয় সম্মেলনীতে তাপস পালের মুখের গানের প্রথম 2টো লাইন ছিল, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। এই যে বঙ্গ বিজেপির নেতৃত্বের মধ্যে দড়িটা না টানি, আপনার বন্ধু দিলীপ ঘোষ আপনি এটা বললেন, আপনার বিশেষ দিলীপ ঘোষ তো নিশ্চিতভাবে, তাকে তো কোণঠাসা করা হয়েছে। দিলীপ ঘোষ আমাদের সঙ্গে আদর্শগত, মতাদর্শগত বিরোধিতা। দিলীপ ঘোষ আমাদের বিরোধিতা করেন, আমরা দিলীপ ঘোষকে বিরোধিতা করি। কিন্তু ওই যারা দল বদল টদল করে গেছে, নানা রকম উদ্দেশ্যে বিজেপিতে গেছে, তারা তো হাইজ্যাক করে নিয়েছে, দিলীপ ঘোষকে কোণঠাসা করে দিয়েছে। ফলে একেবারে সিট থেকে একটা সিটিং এমপি তাকে তুলে অন্য জায়গায় পাঠিয়ে দাঁড় করিয়ে হারিয়ে দিল। বিজয় সম্মেলনী করে কি আর এই ক্ষত পূরণ হবে? আমি ওই জন্যই তো বললাম যে ভালোবাসা ছবিতে তাপস পালের বিজয় সম্মেলনীর গানের প্রথম লাইন ছিল,
অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। এখন বিজেপির হয়েছে ওই হাল। যত বিজয় সম্মেলনী করুন, যেই করুন, সাগর শুকায় যায়, আসন আর আসবে না। কিন্তু এই যে অঘোষিত দণ্ডিটাটা সেটাকে ওটা ঘোষিত, বিজেপির ঘোষিত। বিজেপি নানা রকম বিজেপি আছে। বিজেপি কয় প্রকার ও কি কি, বিজেপি দু ধরনের দিয়ে শুরু। হ্যাঁ, আদি ও তৎকাল। আদির মধ্যে আবার ভাগ আছে, সাধারণ বিজেপি, RSS বিজেপি। আবার তৎকালে ভাগ আছে, যে পরে সাধারণভাবে আসা না CBI ED এড়াতে আসা। ফলে এই নানা ধরনের বিজেপি কয় প্রকার ও কি কি, ফলে এখানে নানা গোষ্ঠী নানাভাবে রয়েছে। এগুলো মানুষ দেখেন, এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, গ্রহণযোগ্যতা নেই, বাংলার প্রতি এদের কোনো টান, দায়িত্ববোধ, কাজকর্ম কিচ্ছু নেই। বাসন্তী তৃণমূল বিধায়ক বলছেন বিজেপিতে কেউ ভয় পাবেন না, আমরা বিজেপিকে পেছনে ফেলে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাব। আমি জানি না কি বলেছে, পুরোটা না শুনে কেন মন্তব্য করবো। ওটা তো একটা ভালো জব করলেন। কজন মারা গেছে কালকে, কজন মারা গেছে? আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।